ইংরেজি সাহিত্যের আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ইংরেজি সাহিত্যটা মূলত ইংরেজ অর্থাৎ ইংল্যান্ডের সাহিত্য সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির উপর নির্ভর করে ইংরেজি সাহিত্যটা গড়ে উঠেছে। আর এই ইংরেজি সাহিত্যের যদি আমরা ভাগ চিন্তা করি, যে ইংরেজি সাহিত্যটা ডিভিশনটা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে এই ইংরেজি সাহিত্যে ভাগগুলো মোটামুটি কখনো ইংল্যান্ডের শাসকের নামে নামকরণ করা হয়েছে, কখনো ইংল্যান্ডের রাজনৈতিক ভাবধারা সম্পর্কে নিয়ে নামকরণ করা হয়েছে, কখনো বা যুগের নামে নামকরণ করা হয়েছে। তো আমরা ইংরেজি সাহিত্যের আহ, ভাগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের ব্রিফ কোশ্চেনে তো থাকেই, সাথে হচ্ছে যে আমাদের যারা আমরা বিভিন্ন জায়গায় চাকরির প্রিপারেশন নিচ্ছি, উম, তো সে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এটা একটা প্রশ্ন থাকে। তো আমরা এই চলো আমরা ইংরেজি সাহিত্যের ভাগগুলো করার আগে একটু দেখি। আমরা জানি গত 2 বছর আগে, 2-3 বছর আগে সারা পৃথিবীটা একটা অসুস্থ হয়ে পড়েছিল একটা তোমার হচ্ছে যে ভাইরাসের কারণে, যেটা আমরা বলি করোনা ভাইরাস। এবং করোনা ভাইরাস প্রথম দিকে যেমনটা ছিল, দ্বিতীয় দিকে সে তার নাম পরিবর্তন করে হয়ে যায় ওমিক্রন, আমরা সবাই জানি। তো এখানে আমি ওমিক্রনের সংক্ষেপে কিছু ভাবুদ দিয়ে লিখলাম OMR। ওমিক্রন। এখন ওমিক্রন কি হয়েছে আমরা একটু দেখি, ওমিক্রনে কি। আমরা যদি তারপরে স্লাইডে যাই তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে হ্যাঁ, ওমিক্রন। ওমিক্রনে পৃথিবীটা আক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। অর্ধেক দেখো, তখন পৃথিবীর অর্ধেক মানুষ এই পৃথিবী এই ওমিক্রনে আক্রান্ত হয়ে পড়ে। ওমিক্রন। এরপরে দেখো একটা মেয়ে যাকে আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত সে খুব হতাশাগ্রস্ত, একাকী, কোথাও কোনো হাওর বাওর কিংবা সাগরের পাশে বা নদীর পাশে সে দাঁড়িয়ে আছে। অমিক্রন অর্থাৎ মানে যেহেতু আমরা যদি রিলেট করি তাহলে বুঝতে পারবে মেয়েটা হয়তো সে করোনা ভাইরাস অর্থাৎ ওমিক্রনে আক্রান্ত হতে পারে। ওমিক্রনে তার নাম কি নাম দেওয়া আছে এখানে? রুমা। ওমিক্রনে আক্রান্ত রুমা। এখানে দেখতে পাচ্ছি এটা হাতের চুড়িও হতে পারে, অথবা হচ্ছে যে হাতের রিংও হতে পারে। আচ্ছা, বুঝতে পারতেছি না, কিছু একটা হবে। তাহলে মেয়েটার সাথে হাতের চুড়ির একটা এখানে রিলেশন দেখিয়েছে। আমরা তারপরে যাই, তারপরে দেখতে পাচ্ছি একটি সংসদ, জাতীয় সংসদ অধিবেশন। মেম্বার এমপি তো আমরা সবাই জানি মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে আমরা কি বলবো যে রুমা কি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে নাকি? হ্যাঁ, সে কি পার্লামেন্টের সদস্য হয়েছে? নাকি সে হাতের রিং, কি রিং এর সাথে কি নাকি তার বিয়ে ঠিক হয়েছে? আসলে ব্যাপারটা কি? আচ্ছা, তার ব্যাপারটা জানতে গেলে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, পত্রিকার হেডলাইনে আমাদের দেখতে পাচ্ছি এসেছে আমাদের ওমিক্রনে আক্রান্ত রুমা, সে বিয়ে করেছে এমপি কে। এই জন্যই হয়তো শব্দগুলো স্লাইড আকারে এভাবে দেখানো। আমরা প্রথমে দেখতে পেয়েছি ওমিক্রন, তারপরে রুমাকে দেখতে পেলাম, তারপর একটা রিং দেখতে পেলাম, এরপরে এমপি মেম্বার অফ পার্লামেন্টের ছবি দেখতে পেলাম। অর্থ হচ্ছে আমরা এখান থেকে সে যে জিনিসটা জানতে পারি যে ওমিক্রনে আক্রান্ত রুমা বিয়ে করেছে এমপি কে। বলো তো কি বললাম? ওমিক্রনে আক্রান্ত রুমা বিয়ে করেছে এমপিকে। আবার বলো। ওমিক্রনে আক্রান্ত রুমা বিয়ে করেছে এমপিকে। থেকে তাহলে এখানে আমরা যে শব্দগুলো একটু বোল্ড করে দেওয়া আছে, আমরা সেখান থেকে পাই ওমিক্রন থেকে দেখি ওমিক্রন। ও তে হচ্ছে আমি বলবো, ও তোমরা বলবা বাকিটুকু। ওতে কি বলতো? ওতে ওতে কি হবে বলো? পাশে দেওয়া আছে। ওতে হচ্ছে ওলি- ওতে হচ্ছে ওল্ড ইংলিশ, এম এতে হচ্ছে মিডিল ইংলিশ, আর এতে হচ্ছে ওলি- রেনেসাঁ, এন এতে হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। আমি আবার বলি, ওমিক্রনের ওতে হচ্ছে ওল্ড ইংলিশ,
আমরা জানি পৃথিবীর যে কোনো কিছু শুরুর সময়টা প্রাচীন থাকে, পুরাতন থাকে, সেভাবে আমরা মনে রাখতে পারি ওল্ড ইংলিশ। আর এম এতে হচ্ছে মিডল, মিডল ইংলিশ পিরিয়ড। আর তে হচ্ছে রেনেসা, রেনেসা পুনর্জাগরণ, রেনেসা অর্থ পুনর্জাগরণ। আর নিও ক্লাসিক্যালের এন, ওমিক্রন, ওমিক্রন। আর রুমা, রুমাতে হচ্ছে রোমান্টিক পিরিয়ড। কি বললাম, রুমাতে কি? রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড। রুমা বিয়ে করেছে, বিয়ে, বিয়ে মানে ভিক্টোরিয়া, বিয়ে অর্থ হচ্ছে ভিক্টোরিয়া। বিয়ে করেছে এমপি কে, এমপি, এম, এম হচ্ছে মডার্ন পিরিয়ড, আর পি তে হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। তাহলে আমি এখন প্রথম থেকে আবার বলবো, তুমি আমার সাথে সাথে বসো, আর তুমি বাকি অংশটুকু বলবে। ওতে কি বলো তো? ওতে ওল্ড ইংলিশ পিরিয়ড। এম এতে? মিডল ইংলিশ পিরিয়ড। আর এতে? রেনেসাস। রেনেসাঁস। এন এতে? এতে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। আচ্ছা, রুমাতে? রোমান্টিক পিরিয়ড। বিতে? ভিক্টোরিয়ান পিরিয়ড। এমপি তে কি, এমপি তে? মডার্ন ইংলিশ পিরিয়ড অ্যান্ড পোস্ট মডার্ন ইংলিশ পিরিয়ড। তুমি একটু দেখে দেখে বলতেছো, এগুলো মুখস্থ করতে হবে, এটা মনে রাখার জন্য সিস্টেম চৌমিত্র আক্রান্ত রুমা বিয়ে করেছে এদিকে। আমরা এখান থেকে মোট আমরা যেটা পাবো, 8টা যোগের নাম পাবো, 8টা যোগ। হুম। তো এই যোগগুলো আমাদের মনে মাথায় রাখতে হবে, এই যোগগুলোর সময়কাল আমাদের পরীক্ষায় আসে। চলো আমরা একটু দেখি যে আমাদের ওল্ড, আমাদের ওল্ড ইংলিশ, ওতে হচ্ছে ওল্ড ইংলিশ, ওল্ড ইংলিশ পিরিয়ড কখন থেকে শুরু। আচ্ছা, ওল্ড ইংলিশ পিরিয়ড মূলত হচ্ছে 450 থেকে 1066 পর্যন্ত ওল্ড ইংলিশ পিরিয়ড। এখন এটা মনে রাখার সিস্টেম, আমরা আমরা যদি মুখস্থ করতে চাই, আমাদের মুখস্থটা কিন্তু থাকবে না। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের নিজস্ব পরিচিত যে কোনো কিছুর সাথে আমরা মিলিয়ে আমরা মাথায় রাখার চেষ্টা করব। যেমন ধরতে পারো যে, মনে করতে পারো আজকে তোমার বাবা তোমাকে সকাল, তুমি তোমার বাবার কাছ থেকে বা মার কাছ থেকে বা আত্মীয় স্বজনের বা তোমার কোনো অভিভাবকের কাছ থেকে তুমি 500 টাকা চেয়েছো। তো 500 টাকা চেয়েছো, উনি খুঁজে টুজে দেখলো যে ওনার কাছে 500 টাকা নাই, তো তোমার কি করলো, 450 টাকা দিল, ওনার কাছে 50 টাকা শর্ট আছে। তাহলে মাথায় ভেবে রাখবে যে আজকে সকালবেলা 450 টাকা নিয়ে বের হয়েছি, ওল্ড ইংলিশ পিরিয়ড। তারপরে ভাবতে পারো যে তোমার যে তুমি যেখানে থাকো, বা হচ্ছে তোমার আজকে কলেজে যেটা হয়েছে যে কলেজে আজকে তোমাদের একটা পার্টি হয়েছে, অথবা হবে সামনে, সেজন্য কলেজে তোমাকে জমা দিতে হবে 1066 টাকা, অর্থাৎ 1100 টাকা দিতে হবে মনে করো, অথবা মনে করো 1000 টাকা জমা দিতে হবে কলেজে। তাহলে মাথায় রাখবো যে আজকে বের হলাম 500 টাকা নিয়ে, প্রায় 500 টাকা, আর কলেজে জমা দিতে হবে 1000 টাকা। তা আমার পকেটে, তার মানে আমার তো অনেক টাকা গ্যাপ, এই টাকা কি করে শোধ করবো? এইভাবে মাথায় রাখলে তুমি দেখবা তোমার মনে মুখস্থ হয়ে যাবে। তাহলে ওল্ড ইংলিশ শুরু হয়েছে 450 সাল থেকে, এবং ওল্ড ইংলিশ শেষ হয়েছে 1066 সালে। ঠিক ওল্ড ইংলিশের শেষ হচ্ছে 1066, এবং মিডিল ইংলিশ পিরিয়ডের শুরু হয়েছে সেই 1066 থেকে। এবং এই মিডিল ইংলিশ আবার ভাবতে পারো যে তাহলে তুমি মোটামুটি ভাবে যদি একটা ট্যুরে যাও, তোমার 1066 টাকা তোমাকে তো অবশ্যই জমা দিতে হবে, কিন্তু পকেটে যদি অ্যাটলিস্ট 15 টাকা থাকতে হবে। 1066 টাকা জমা দেওয়ার পর আরো 400-500 টাকা পকেটে না থাকলে সেখানে গিয়ে তুমি খরচ করবা কি? নিজের হাত খরচ তো লাগে। তাহলে ভাববা যে আমার মিডিল ইংলিশ 1066 টাকা দিয়ে শুরু হলেও আমার পকেটে মোটামুটি 1500 টাকা থাকা দরকার। এইভাবে যদি তুমি মনে করে করে একটা একটি করে একটি ঘটনা ম্যাচ করে দূরের সাথে তাল মিলিয়ে করো, আমার মনে হয় কিছুটা হলেও মনে থাকবে, আর বাকিটুকু তো মুখস্থ করবো। এরপরে আসো রেনেসা। রেনেসা হচ্ছে 1500 থেকে 1660। একইভাবে রেনেসাটা যে কোনো কোনোভাবে মুখস্থ করবা, তুমি তোমার মতো করে ম্যাচ করে মুখস্থ করবে। এবার আসো আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডের দিকে নজর দিই। আসলে ওল্ড ইংলিশ পিরিয়ড আসছে কোথা থেকে? আমরা যদি খেয়াল করি, আমরা দেখতে পাবো যে 450 সালে, এই আজকের যে ইংল্যান্ড আমরা দেখতে পাচ্ছি, এই ইংল্যান্ডে 450 সালে স্থানীয়রা যে ভাষায় কথা বলতো, হ্যাঁ, সে ভাষাটা ছিল তোমার একেবারে হচ্ছে যে আহ ওদের রুট লেভেলের ভাষা, একেবারে আদি ভাষা। মূলত একটি ভাষা মনে রাখবে,
একটি ভাষা সমৃদ্ধ তখনই লাভ করে যখন সে অন্য ভাষার সংস্পর্শে আসে, অন্য আরো 8-10টি ভাষা থেকে শব্দ ভান্ডার নিয়ে যায়। পৃথিবীতে কিছু কিছু ভাষা আছে যেগুলো যুগের কালক্রমে হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গেছে। যেমন মনে করো, আমরা যদি বলি সংস্কৃত ভাষা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা যারা ইউজ করে তারা হচ্ছেন হিন্দু, যারা হচ্ছে ব্রাহ্মণ, ওনারা মনে করেন সংস্কৃত ভাষাটা হচ্ছে এমন ভাষা সবাই ইউজ করতে পারবে না। সংস্কৃত ভাষা, এই ভাষার সাথে অন্য কোনো ভাষার মিশ্রণ ঘটানো যাবে না। সংস্কৃত ভাষায় কোনো রকমের অন্য ভাষার শব্দ আনা যাবে না। এই যে একেবারে বিশুদ্ধ রাখার যে প্রয়াস, এই বিশুদ্ধ রাখার প্রয়াসের ক্ষেত্রে এমন অবস্থা হয়ে গিয়েছে যে অন্য ভাষা, অন্য কিছুর সংস্পর্শে না যেতে 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 এখন মানুষ নিজেরাই ভুলে গেছে সংস্কৃত ভাষাটা। সেই জন্য এই ভাষার এই অবস্থা। অন্যদিকে ইংলিশটা দেখো কিভাবে সে যুগের পর যুগ, কখনো ইটালি, কখনো ফ্রান্স, কখনো জার্মানি, কখনো আশেপাশের দেশের ভাষা থেকে সে সমৃদ্ধি লাভ করেছে। ধরো 1450 সাল, আমরা হিটলার দেশ হিসেবে চিনি জার্মানিকে। এই জার্মানি থেকে তিনটি উপজাতি বা তিনটি আহ, যারা হচ্ছে যে ব- যারা বিভিন্ন দেশ আক্রমণ করে বেড়ায়, এমন তিনটা উপজাতি। একটা উপজাতির নাম হচ্ছে অ্যাঙ্গেলস, দ্বিতীয় উপজাতির নাম হচ্ছে সেক্সনস, থার্ড উপজাতির নাম হচ্ছে জুটস। এই তিনটি উপজাতি এই তিনটি উপজাতি 450 সালে ইংল্যান্ডে আক্রমণ করে বসে। এবং আক্রমণ তারা করার পর তারা কি করছে শোনো, তারা সেখানে বসতি স্থাপন করে। কারণ তখন ইংল্যান্ডে অনেক তামা, রূপা, লোহা এগুলোর পরিমাণ অনেক বেশি ছিল। তারা দেখলো যে জার্মানি থেকেও ইংল্যান্ডের ধন সম্পদ প্রচুর, এই জন্য তারা সেখানে বিয়ে শাদী করলো এবং সংসার করা শুরু করলো। তো কিন্তু তারা তো হচ্ছে যে জার্মান থেকে যেহেতু এসেছে, তারা কিছুটা জার্মানিক ল্যাঙ্গুয়েজে কথা বলে। আর স্থানীয় যাদেরকে বিয়ে করেছে, ওয়াইফ বউ, তারা তো হচ্ছে যে স্থানীয় ইংল্যান্ডের ইংলিশের ভাষায় কথা বলেন। এই ক্ষেত্রে এই ইংল্যান্ড বা স্থানীয় ইংলিশ ভাষা জার্মানদের এই তিন উপজাতিদের ভাষার সাথে মিক্স হয়ে, কিংবা জার্মানদের কিছু শব্দ ইংল্যান্ড ইংলিশ ভাষায় ঢুকে যায়। এবং এই ইংলিশের সাথে প্রথম আমরা দেখতে পাই যে জার্মানের একটা সংমিশ্রণ। এই মিশ্রণের ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে নতুন একটা ভাষার তৈরি হয়েছে, কিংবা বলতে পারি ইংরেজি ভাষা আধুনিকায়ন হয়েছে। এই তখন থেকে শুরু হয়ে গেছে ওল্ড ইংলিশ পিরিয়ড। এখন কেউ যদি বলে যে 450, ওল্ড ইংলিশ পিরিয়ড 450 সালে কেন, আসলে ওল্ড ইংলিশ পিরিয়ড 450 সালে কারণ হচ্ছে 450 সালে এই জার্মানি থেকে তিন ধরনের ট্রাইবস, তারা হচ্ছে যে অ্যাঙ্গেল, স্যাক্সন এবং জুস, তারা ইংল্যান্ড আক্রমণ করে বসে এবং ইংল্যান্ডের তারা বসতি স্থাপন করে, ইংল্যান্ডের ভাষার সাথে মিক্স হয় এবং এভাবেই ইংরেজি ভাষার পরিবর্তিত রূপ ধারণ করে। এটা থেকে এসেছে ওল্ড ইংলিশ পিরিয়ড। এবং আরো মজার কথা শুনলে অবাক হবে, ওল্ড ইংলিশ পিরিয়ডের কিন্তু আরেকটি নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ওই যে তিনটি উপজাতির প্রথম দুই উপজাতির নাম হয়ে যায় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এটার আরেক নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আচ্ছা, এরপরে আসো যে আমরা যদি দেখতে পাই এই ওল্ড ইংলিশ পিরিয়ডের যদি নিশ্চয়ই পৃথিবীর যে কোনো সাহিত্যে তুমি হাত দাও, সেটা বাংলা সাহিত্য হোক, সেটা আরবি সাহিত্য হোক, সেটা সংস্কৃত হোক, সেটা ইংলিশ হোক, সব সাহিত্যের প্রথম দিকে আমরা দেখতে পাবো কবিতা। গদ্য আমরা দেখতে পাবো না। সাহিত্যের প্রথম রূপ হচ্ছে কবিতা। আর ঠিক তেমনি ইংরেজি সাহিত্যের প্রথম কবি হচ্ছেন কেইট মন। আর মনে রাখবো কিভাবে? আমরা মনে রাখবো যে কবিদের মন সবসময় একটু দূর ইয়া থাকে, তোমার হচ্ছে যে একটু সহানুভূতিশীল থাকে। তারা অল্পতেই কাঁদে, অল্পতেই হাসে। তো মন কাঁদে এখান থেকে উল্টো করে যদি বলি কাঁদে মন, অথবা হচ্ছে কেইন মন, তাহলে আমরা মনে রাখবো ইংরেজি সাহিত্যের প্রথম কবি, যিনি প্রথম কবিতা লিখেছেন, তার নাম হচ্ছে কেইন মন। কি বললাম বলো তো, ইংরেজি সাহিত্যের প্রথম কবি কে? কেটমন। কেইন মন। আচ্ছা, তারপরে আসো, তুমি স্বাভাবিকভাবে চিন্তা করবে, আচ্ছা কেইট মন যদি কবি হয়ে থাকেন, ওই সময়ে ইংল্যান্ডের শাসক কে ছিলেন? ওই সময় ইংল্যান্ডের শাসক যিনি ছিলেন তার নাম হচ্ছে কিং আলফ্রেড দ্য গ্রেট। হ্যাঁ, উনি ছিলেন তখনকার আমলের ইংরেজের শাসক। এবং লেখা তো আছে, তোমরা দেখতে পাচ্ছ কিং আলফ্রেড দ্য গ্রেট। সাধারণত কোনো শব্দের সাথে যদি অ্যাডজেক্টিভ থাকে, তার আর মাঝখানে টি বসে, যেমন আলেকজান্ডার দ্য গ্রেট, কিং আলফ্রেড দ্য গ্রেট। এরপরে একটা ব্যাপার
এরপরে আচ্ছা বলতেছি দেখো, এরপরে যেটা কথা সেটা হচ্ছে যে কিং আলফ্রেড দ্য গ্রেট, তিনি যেমন একই সাথে শাসক এবং তিনি একই সাথে ওই একটা তোমার হচ্ছে যে কাহিনীকার অর্থ হচ্ছে, আমরা যদি বলি যে ইতিহাসবিদ অর্থ হচ্ছে তিনি এই ইংরেজি তৎকালীন ইংল্যান্ডের একটা ইতিহাস বই তিনি সম্পাদন করেন। সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস নামে। যাই হোক, এটা এতটা গুরুত্বপূর্ণ না, শুধু আমরা মনে রাখতে পারি যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস মানে ইতিহাস। হ্যাঁ, অ্যাংলো স্যাক্সন এই দুই উপজাতির ইতিহাস নিয়ে তিনি লিখেছিলেন। এটার নাম হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস, এবং কিং আলফ্রেড দ্য গ্রেট তিনি নিজে লিখেছিলেন, তিনি একই সাথে ওই সময় শাসক ছিলেন। এবার আসো, তোমাকে প্রশ্ন হতে পারে যে আহ, ইংরেজি শিক্ষা বাবাকে জনককে, মানে ইংলিশটাকে যে শিখানো যায়, ইংলিশটা যে একটা ভাষা, এটাকে যে একটা ফরম্যাটে এনেছেন, একটা প্রাতিষ্ঠানিক ভাবে যে ইংরেজিটাকে উন্নত, যেমন তোমরা এখন ইংরেজি শেখো, হ্যাঁ ঠিক এমন করে ইংরেজি শিক্ষা প্রথম কিন্তু এই যুগেই একজন ব্যক্তি তিনি শিখান। তিনি, আমরা যদি মনে রাখি তো ওই আমরা বলি না গ্রামের ভাষায় বেডা বেডি, হ্যাঁ এই বেডি হচ্ছে ফাদার অফ ইংলিশ লার্নিং, বেডি। তো বেডি মনে রাখার জন্য বেদে, বেদে হচ্ছে ফাদার অফ ইংলিশ লার্নিং, তিনি লিখেছিলেন। তার সাহিত্যকর্মটা হচ্ছে এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল, তিনিও ইতিহাস লিখেছেন। ইংরেজি মানুষদের এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি, ইতিহাস লিখেছেন। তো আমরা যদি বলি তাহলে আমাদের ইংরেজি যে প্রথম যে ব্যক্তি পড়ালেখা করান তিনি জনক, তিনি, তার নাম কি বলতো? বেদে। এরপরে আসো ইংরেজি সাহিত্যের, আমরা যদি খেয়াল করি ইংরেজি সাহিত্যের মহাকাব্য। এখন তুমি বললো স্যার মহাকাব্যটা কি? ইংরেজি সাহিত্যের মহাকাব্য, কাব্য, কবিতা যখন অনেক বড় হয়, কবিতা জন্য যখন 20-30 হাজার লাইনের হয় কিংবা আরো কম বা 2-3 হাজার লাইন, কিন্তু এবং কবিতার বিষয়বস্তু যখন হয় একটি দেশকে রক্ষা করার জন্য কোনো ব্যক্তি যুদ্ধ করতেছে, এমন দেশের স্বার্থে যুদ্ধ করে, বিদ্রোহ করে, এমন কোন বিষয়বস্তু নিয়ে বড় কবিতাকে বলা হয় মহাকাব্য। যেমন বাংলা সাহিত্যের মহাকাব্য মেঘনাদ বধ, ঠিক তেমনি ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে বিয়োল। হ্যাঁ, এই বিয়োল এখানে একটা দৈত্য বা দানবকে নিয়ে লেখা। এই বিয়োল, এটা কিন্তু আসলে কে লিখেছেন এটা কিন্তু অজানা। তো অনেক সময় বলা হয় থাকে হু রোড বিয়োল, কে বিয়োল লিখেছিলেন। হ্যাঁ, তখন ব্র্যাকেটে লেখা থাকে অ্যানোনিমাস, অ্যানোনিমাস কিন্তু কোনো ব্যক্তির নাম নয়। অ্যানোনিমাস হচ্ছে যে কোনো সাহিত্যকর্মের নাম না থাকলে এই শব্দটা লেখে, এটার অর্থ হচ্ছে নামবিহীন লেখক, নামবিহীন গল্প বাক্য যে কোনো সাহিত্যকর্ম, অ্যানোনিমাস কোনো নাম নয়। আচ্ছা এরপরে আসো, আমরা, আমার মনে হয় আজকে আমরা এতটুকু পর্যন্তই থাকি। ওল্ড ইংলিশ পিরিয়ড, আশা রাখি যে আমরা ভাগগুলো বাসায়, এরপর আমার এখানে 3টা ভাগের সময়কাল দেওয়া আছে, ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, রেনেসাঁ। তোমরা প্রত্যেকটা ভাগ তোমাদের বই থেকে পাবে, বই থেকে তোমরা এই যে এবিসি অফ ইংলিশ হিস্ট্রি আছে একটা ইংলিশ লিটারেচার, একটা বই আছে মফিজুল ইসলাম, তোমরা ওই বইটা কিনে দেখতে পারো, বা তোমাদের গাইড বই থেকে বা নেট থেকে সালগুলো, প্রত্যেকটা 8টি বিভাগের সালগুলো মুখস্থ করবে, ডিউরেশন গুলো মুখস্থ করবে। এবং এই ওল্ড ইংলিশে আমি যে প্রথম কবি, প্রথম তোমার হচ্ছে যে মহাকাব্য, কিংবা হচ্ছে যে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লার্নিং, এগুলো বললাম, এগুলো একটু মাথায় রাখবে। এবং আমরা জানি যে ওল্ড ইংলিশ পিরিয়ড 3টি উপজাতি জার্মান থেকে আক্রমণ করার পরেই এই ওল্ড ইংলিশ পিরিয়ডের শুরু। এগুলো একটু রিভাইজ দিবে বাসায়, এবং এগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে ফেলবে। আজকে যা বললাম এগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ লিখে আগামী ক্লাসের আগে আমাকে আমাকে তোমরা এই ইয়ে করবে, আর কি, পাঠাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই সমাপ্ত।